কোন ভগবানের কাছে নিয়ে যাবি? চল। বন্ধুত্বপূর্ণ মনে হলো। সে অত্যাচার করতো? সে বন্ধুই আমার, বেস্ট ফ্রেন্ড। সন্ধে জল ছেটালে না সারাদিন যেন আমার শরীর অস্থির অস্থির লাগতো। সে জ্বরও কোনোভাবে নামছে না এবং অতিরিক্ত বমি করা শুরু করলো। মাথায় 2টো বিয়ারের বোতল ভাঙা হয়েছে। বলছে, কি রে তুই কি ভেবেছিলিস তুই এই মন্ত্র বলে কি তুই আমাকে ভয় পাওয়াতে পারবি? ওর পেছনে যে দাঁড়িয়ে আছে সে অতি মারাত্মক। ঠিক তার 1 সপ্তাহ আগে থেকে জেঠুর নানা প্রবলেম হতে শুরু করে। তোমার অঘোরী জেঠুকে নিয়ে? তুই আমাকে মেরেছিস না, এবার তোকে মারবো। কেন বাড়িতে পুজো হচ্ছে? কিন্তু আমি তো এত সহজে মুক্তি নেব না। তার মনে হয়েছিল তাকে কিছু খাওয়ানো হচ্ছে। তোমাকে ছাড়বে না, তোমাকে নিয়েই যাবে। পুলিশের সামনে সবকিছু বলবো। তোরা বাড়িটা চেঞ্জ করে নে। তোর পুরনো প্রেমিককেই তোর কাছে আমি ফেরত দেবো। নিজে থেকেই বলছে গায়ত্রী মন্ত্র। এই ভাই তো আমার আপন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে অমৃতা। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদেরকে একটা শিভারিং দেবে, একটা ভয় প্রদান করবে। ঘটনাটা ছোটবেলা থেকে কানেক্টেড অমৃতার, এবং এখানে অঘোরী জেঠু বলে একজন আছেন যিনি অমৃতাকে এই কেসটাতে হেল্প করেছিলেন। ইভেন তার নিজস্ব কিছু কেসও আমরা আজকে জানতে পারবো। আশা করছি আজকের এই এপিসোড আপনাদের খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অমৃতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো কৌস্তভ? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে যে তুমি এর আগে আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছিলে কিউরিওফাইটেই, ঘোস্টলি কল রেকর্ডিং এ। পাকিস্তানের একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা ছিল। সেখানে তোমার হাজবেন্ড গৌরব তিওয়ারির সাথে যায় পাকিস্তানের একটা বাড়িতে। সেই বাড়িতে কেউ ঢুকতে পারতো না, দরজাতে লাগলেই ছিটকে পড়ে যেত। সেই ঘটনাটা আমাদের কিউরিওফাইড ফ্যামিলির প্রত্যেকে খুব পছন্দ করেছেন। ইভেন যারা যারা শোনেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে? বাট তুমি আজকে আমাকে যে ঘটনার বিষয়ে জানিয়েছিলে অমৃতা, সেটা হচ্ছে তোমার অঘোরী জেঠুকে নিয়ে। এই যে অঘোরী জেঠু, ঠিক আছে, এনার ব্যাপারটা কি? মানে তোমার বললে যে ছোটবেলার একটা কেসও এনার সাথে রিলেটেড। আমি তোমার ছোটবেলাতে একদম চলে যাচ্ছি, তারপর প্রোগ্রেসিভলি আমরা এনার ঘটনাতেও আসবো। কি হয়েছিল? ঠিক আছে। আমার ছোটবেলায় মা বাবার লাভ ম্যারেজ হয়। তোমার কায়স্থ ব্রাহ্মণের একটা ব্যাপার থাকে। তো ঠাম্মা মেনে নিলেও বাড়ির যে হত্যাকর্তা বিধাতা ছিলেন, আছেন এখনো, তিনি বাড়িতে মেনে নেননি, আমার মা বাবাকে মেনে নেননি। তো আমার নাম বলবো না, খুব কাছেরই একজন মানুষ, আমার বাবার দিক দিয়েই, মায়ের দিক দিয়ে নয়, আমার বাবার দিক দিয়ে। তো তিনি মহিলা, একজন মহিষী মহিলা এবং শিক্ষিত মহিলা। তো যাই হোক, আমি বলি, তো ক্লাস 4-এ আমি ওই বাড়িতে প্রথম পা রাখি, আমার বাপের বাড়িতে। তার আগে আমরা ভাড়া বাড়িতে ছিলাম। তো তারপর থেকে এমন কিছু কাজ করে রেখেছিলেন, এখনো করে যাচ্ছেন, যার জন্য সম্পর্কটা আমার মা বাবার সাথে সম্পর্কটা কিন্তু ভালো নয়। ক্লাস 4 অব্দি আমার সম্পর্কটা কিন্তু একদম মা বাবা যেমন হয় তার একমাত্র মেয়ের সম্বন্ধে সম্পর্কে সেরকম ছিল। ক্লাস 4-এর পর থেকে সম্পর্ক আলাদা হয়ে যায় একদম, এখনো অব্দি, স্টিল নাও। তো যখন আমার বিয়ে হলো, বাবার সাথে সম্পর্ক এরকম হয়ে গেছে তোমার? হ্যাঁ। ওকে ওকে। যতটা খারাপ হতে পারে ততটাই মোটামুটি ধরে রাখো খারাপ। ভালোর দিকও আছে, কিন্তু ও ভালো হওয়ার
থেকে খারাপটাই বেশি। তো আমি তোমাকে আগেই বলেছি যে আমার লাভ ম্যারেজ, ঠিক আছে? হুম, তো হুম, ভালোভাবে বিয়ে হলো 1 বছর। যেহেতু তিনি কাছের মানুষ, তখন তো বুঝতাম না জিনিসগুলো কি হয় না হয়, তখনও অত ধ্যান ধারণা ছিল না যে এরকম মানুষের ক্ষতি করা যায়, ওই ব্যাপারগুলো ছিলই না আমার মধ্যে। হুম। তারপরে তোমার 1 বছরের মাথায় তো তোমার আমার বিয়েটা মানে 2012-তে আমার বিয়ে হয়ে যায়, আমি হরিয়ানাতে হুম, চলে আসি। হুম। তারপর থেকে কলকাতায় কোথায় একটা থাকতে? মানুষের মধ্যে, কলকাতায় কলকাতায় আমার কোথায়? বাড়ি কলকাতায় আমার বাড়ি না, কলকাতার বাইরেই বাড়ি, মানে ব্যারাকপুরে বাড়ি। যদিও আচ্ছা। ওটাকে কলকাতায় বলে অনেকে, আমার ব্যারাকপুরে বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি হচ্ছে তোমার সুভাষ গ্রাম, আদি বাড়ি হুম, ওটা। হুম, 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 আর হুম। ওরা থাকতো হচ্ছে টালিগঞ্জে, ঠিক আছে? ওকে। তো তো বিয়ের পরে হরিয়ানায় চলে এলে তুমি? হরিয়ানায় চলে এলাম। ওকে, ওকে। এবার তারপর? হরিয়ানাতে আসার পর একটা মানুষের মধ্যে পরিবর্তন কিরকম হয়, যে মানুষটা ভালোবাসতো সেই মানুষটার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল আস্তে আস্তে। অত্যাধিক অত্যাচার, অত্যাচারের চরম সীমায় যাকে বলে, রীতিমতো তোমাকে আমি কি বলবো সেই অত্যাচারের কাহিনীগুলো, মানে বলে বোঝানো যাবে না, এরকম অত্যাচারিত হয়েছে আমি। শ্বশুর শাশুড়ির দিক দিয়ে না, শ্বশুর শাশুড়ি খুব সাপোর্টিভ, তাদের আমি মেয়ে খুব তাহলে সাপোর্টিভ কার ছিল। থেকে? শুধু স্বামীর থেকে, হাজবেন্ডের থেকে, যাকে আমি কি ভালোবেসে বিয়ে বলছো? করেছিলাম। একটু আগে রেকর্ডিং এর আগেই তোমার সাথে কথা বলছিল, তুমিও বলে যে যা এটা রেখে দে, জলটা এনে দে। লাইক খুব বন্ধুত্বপূর্ণ মনে হলো। সে অত্যাচার করতো? কি বলছো? বন্ধুই, হ্যাঁ, সে বন্ধুই আমার, বেস্ট ফ্রেন্ড। আমি ওর বেস্ট ফ্রেন্ড। শোনো, তারপরে বলছি মানুষের পরিবর্তন কিরকম হয়, এটা মানে বোঝা যায় কিভাবে। তো 1 বছর খুব ভালো ভালো কাটলো। 1 বছর বাদে তো আমারই কিছু কারণের জন্য বাড়ি গেছিলাম। বাড়িতে গিয়ে তিনি যেহেতু আমার বাড়ির হর্তাকর্তা বিধাতা, তিনিও এসেছিলেন। এবার দেখো, কিছু না কিছুর সাথে তো খাইয়ে মিশিয়ে খাওয়ানোই যায়, তাই না? সাধারণত খাওয়ায়, মাখায়। এবার কেউ যদি ফুল দেয়, এবার কাছের আত্মীয়, যাকে আমি চিনি জানি, নিজের আপন মনে করি, তার কাছে তাকে কি সন্দেহ করা যায় তুমি বলো? যদি না তখনও খারাপটা কিছু না জানা যায়। তো স্বাভাবিক ব্যাপার, আমরাও তাই করেছি, নিয়েছি, তার বাড়িতে খেয়েছি, সে এসছে আমার বাড়িতে। যাই হোক, গেল। অত্যাচারের চরম সীমা, কোনো কারণ নেই কিন্তু। এরকম হয়েছে, তুমি বসে খাচ্ছ, শ্বশুর শাশুড়ি, তুমি খাচ্ছ, মানে আমি খাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে। খেতে খেতে তোমার আমার হাজবেন্ড এলো, জল ঢেলে দিল, নে খা এবার তুই। এরকম দিন গেছে, মাথায় 2টো বিয়ারের বোতল ভাঙা হয়েছে। কি বলছো গো? আমি তোমাকে কাটার দাগ দেখিয়ে দিতে পারি। মানে একদিন এটা বিয়ের পর বাথরুম পরই থেকে, স্টার্ট হয়েছে না? লাইক এক এক বছর বছর পরে তুমি বাদ যখন থেকে, 1 বছর যখন বাদ তুমি ওখান থেকে। থেকে ঘুরে এলে, তাই তো? হুম, ওখান থেকে ওকে। ঘুরে আসার পর আমি শুয়ে আছি ধারে, ও হুম, দেওয়ালের দিকে শুয়ে আছে। এক লাথি হুম। মারলো, খাট থেকে পড়ে গেলাম মাঝরাতে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই। আচ্ছা, আচ্ছা। বেসিক্যালি এগুলো হতো শনি রোববার করে। এমনকি ওর মা, বাবা, আত্মীয় স্বজন সবাই ওকে বুঝিয়েছে, সবাই ওর এগেনস্টে ছিল। আমার কিন্তু ফরে ছিল তারা, আমার শ্বশুর বাড়ি। আমার মা বাবা কিন্তু কোনো প্রতিবাদ করেনি। তুমি ভাবো না, তোমার সন্তান একটা বাড়িতে মার খাচ্ছে দিনের পর দিন, রক্তাক্ত হচ্ছে, তুমি পারবে সেই মেয়েকে এড়িয়ে যেতে? সেই মেয়েকে বলবে তুমি তোর দোষের জন্য আজ তুই মার খাচ্ছিস, তার কোনো দোষই নেই, যেখানে শ্বশুর শাশুড়ি বলছে তার? আমাকে সেই ঘটনাগুলো পেরোতে হয়েছে, এবং 10টা বছর আমি অত্যাচারিত হয়েছি। আচ্ছা। তারপরে এরকম দিনের পর দিন যেতে থাকলো। আমার মোটামুটি 3 বছর বাদে বাচ্চা হলো। হুম, তুমি হুম। ভাবো, মানে কতটাই সে খারাপ করে রেখেছিল আমার হাজবেন্ডের দিক দিয়ে, বা সম্পর্কটাকেই এতটা খারাপ করে রেখেছিল। আমার হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে আমার, তার মেয়ের সাথে কিন্তু, সেই আপনজনের মেয়ের সাথে কিন্তু শালি হয়, চ্যাট করতো। হতেই পারে, জামাইবাবুদের সাথে চ্যাট করা যেতেই পারে, তাই না? কিন্তু হুম, এমন হুম। কিছু কিছু চ্যাট করতো যেটা তোমার সন্দেহ হওয়ার কথা। সেটা কথাই না, সেটা কথাই না, কারণ
যখন আমি প্রেম করতাম সেও তো তখনও ছিল। তার যদি ইন্টেনশন খারাপই থাকতো সে তো তখন থেকেই খারাপ ইন্টেনশন নিয়ে থাকতো, তাই না? হুম হুম। সেটা ছিল না কিন্তু তার মধ্যে প্রথম থেকে। ওই বাড়ি থেকে ঘুরে আসার পর সমস্ত কিছু চালু হলো। এরপরে তুমি ভাবো, আমি কোনোদিন রোগা মানুষ নই, চিরকাল হেলদি মানুষ। যখন আমার বাচ্চা হয়েছে আমার তখন মোটামুটি 70 কেজি ওয়েট। একটা 6 মাসের মধ্যে তুমি ভাবো একটা 70 কেজি ওয়েটের মেয়ের হঠাৎ করে 6 মাসের মধ্যে 31 কেজি নেবে যেতে পারে কখনো? সে খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছু করছে, হতে পারে? তুমি ভেবে দেখো তো। বুঝতে পারছি। চোখের কোণে কালি পড়ে গেল, তোমার আমার সমস্ত রূপ রস যত কিছু ছিল সব ইয়ে হয়ে গেল। তোমাকে যদি সেই আগের ফটোটা দেখায়, কোনোদিন ফটো দেখাবো আগের, সেই ফটোটা দেখলেই বুঝতে পারবে পুরো চেঞ্জেস কাকে বলে। ইভেন আমি যে মানে সোসাইটিতে থাকি ওখানে তো অনেক আন্টিরা রয়েছে, তো ওই আন্টিরা একদিন বলল যে তুই এত রোগা হয়ে যাচ্ছিস, এত দেখতে বাজে হয়ে যাচ্ছিস, কারণ তারা তো মোটামুটি বিয়ের পর থেকে দেখেছে আমাকে, এখানেই ছিলাম তো, বিয়ের পর থেকে দেখেছে, তো অতটাও খারাপ ছিলাম না, কিন্তু বাচ্চা হওয়ার পর যেন আরো বেশি খারাপ হয়ে গেছি। তখন তো আলাদা অত্যাচার হতোই, সেটা অত্যাচার। তুমি বলো না, তোমার বেবি হচ্ছে, তুমি তো তোমার স্ত্রীর পাশে যাবে। আমার হাজবেন্ডকে কিন্তু আমি পাইনি। আমার বাচ্চার 11 দিনের মাথায় আমার হাজবেন্ড গেছে তার বাচ্চাকে দেখতে। আমার চিরজীবনের দুঃখ থেকে যাবে এটা, চিরজীবনের দুঃখ এটা আমার। যাই হোক, তারপরে তোমার যেটা হলো হচ্ছে তোমার ওই একটা আন্টির সাথে দেখা হলো যেখানে ভালোবাসে। আমি দেখো খুব একটা কারুর পেছনে লাগা, খুব ঝগড়াঝাটি করা পাবলিক নই, খুব হাসি খুশি মানুষ ভাই। তুমি হাসছো, আমিও হেসে তোমাকে কথা বলবো। তুমি না আমার পেছনে কাঠি দিলে, এখন হয়ে গেছি, তুমি না আমার পেছনে কথা মানে আমার পেছনে খোঁচা না মারলে আমি তোমার পেছনে কিছু বলতে যাবো না, ঠিক আছে? এরকম মানুষ। তো আন্টি বললো যে একটা কাজ কর বাবু, আমার যে গুরুদেব আছে সে আসছে, তোর তো এত অশান্তি হচ্ছে জীবনে, তুই একবার দেখা তো বাবা। আমি তখনও কিন্তু এইসব বিশ্বাস করতাম না, এইসব কিছু হয়। আমি বললাম ঠিক আছে দেখাবো, তুমি ডেকো একদিন। তো এরকম একটা তিথিতে ওদের বাড়িতে পুজো হবে বলে উনি ডেকেছেন ওনার গুরুদেবকে, ওই আন্টির। তো আন্টি আমাকে ফোন করে বললো বাবু তুই চলে আয় এখানে, আমার গুরুদেব এসছে। তো আন্টি, আমি 10 নম্বরে থাকতাম, আন্টি 1 নম্বরে থাকতো। তো 1 নম্বরে গেলাম, আমি যখনই বেলটা বাজিয়েছি দরজাটা খুলেছে, উল্টো দিকে মুখ করে, মানে আমি যে দিকটা দরজা ছিল তার পেছন দিকটা, মানে ওনার ওই গুরুদেবের পিঠটা ছিল, উনি কিন্তু আমার মুখটা দেখেননি, ঠিক আছে? তখনও দরজাটা খুলেছি, খোলার ও আন্টি খুলে দিলেন। খোলার পর আন্টি মানে আন্টি সরে গেছে, বলছে আসো আসো, যেই বলেছে উনি তখন বলছেন ওকে ওখানেই থাকতে দাও, তোমার ভেতরে আসতে দিও না। ওর পেছনে যে দাঁড়িয়ে আছে সে অতি মারাত্মক, অতি ক্ষতিকর ওর, আমি এটা পারবো না, অতি শক্তিশালী। তুমি ও বাইরে থেকেই বলছে, আমার দিকে তাকানো নি কিন্তু উনি বাইরে থেকেই বলছে তুমি এমন কারোর কাছে খোঁজ করো, এমন কারোর কাছে যাও যাকে মেরে ফেলার ক্ষমতা রাখে, কি সে কিন্তু তোমাকে মেরে ফেলার জন্য সে এখানে এসছে। এটা তো হলো। তার আগেরটা আমি বলতে ভুলে গেলাম আমার কি কি ফিলিংস হতো। তো তোমার যখন ওই জিনিসগুলো হয়ে গেল, বাচ্চা হওয়ার পর বিশেষ করে ওই মার ফার অত্যাচার গুলো তো ওইগুলো হতোই, বাচ্চা হওয়ার পর থেকে যে ফিলিংস গুলো হতো, যখন মনে করো কেউ নেই বাড়িতে, আমার হাজবেন্ড অফিস গেছে, শ্বশুর মশাই বন্ধু বান্ধবদের সাথে নিচে পার্কে গেছে, শাশুড়ি মাও হয়তো পার্কে গেছে বাচ্চাকে নিয়ে, ঘরে পুরো সম্পূর্ণ একা, মনে হতো কি তোমার তুমি ঘরে আছো তো তোমার মনে হতো কি সাইড দিয়ে দেখবে, চোখের কোণা দিয়ে দেখলে বোঝা যায় না কেউ দাঁড়িয়ে থাকলে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তোমার দিকে, তুমি ঘাটটা ঘোরাবে, ঘুরিয়ে দেখবে কেউ নেই। তুমি ভাবো, তুমি ওখানে না গলার আওয়াজ আমি রীতিমতো শুনতে পেতাম, এবং কিরকম শুনতাম, কখনো আমার শাশুড়ির গলায় আওয়াজ করছে, কখনো শ্বশুরের গলায় ভয়েসে কথা বলছে আমার সাথে, কখনো আমার হাজবেন্ডের গলায় কিছু বলছে আমাকে, কিন্তু তারা কিন্তু তিনজনের মধ্যে কেউ বাড়িতে নেই। এবং রীতিমতো তোমার মনে হবে মানে সেই কানের পাশ দিয়ে চলে যায় না, এবং স্যাট স্যাট করে বেরিয়ে যাওয়া ওরকম না,
ধীরে 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 যাওয়া, এরকম কোনো মানুষ গেলে তুমি দেখছো চোখের কোণা থেকে যে কোনো মানুষ যাচ্ছে, তুমি বুঝতে তো পারবে, বলো? চোখের কোণা একটু আড়ালে দেখলেও তুমি বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ, একদম। তো আমারও এরকম মনে হতে থাকে। তো ঠিক আছে, আমি, আর সবচেয়ে বড় কথা, আমাকে কোনো পুজো করতে দিত না। আমার ঘরে কোনো ঠাকুর পুজো হলে না, আমার শাশুড়ি মা সন্ধে জল ছেটালে না, সারাদিন যেন আমার শরীর অস্থির অস্থির লাগতো, কেন বাড়িতে পুজো হচ্ছে। এবং আমি, এরকম হয়েছে যখন আমি পুজো করছি না, আমার দিদিরা বলতো, মামাতো দিদিরা, যেহেতু মামার বাড়ির সাথে ক্লোজ ছিলাম, তো মামাতো দিদিরা বলতো, তুই একটু ঠাকুরের সামনে বস না, দেখ মনটা শান্ত হবে, তোর অস্থিরতাটা কমে যাবে। কিন্তু কোনো কিছুই হতো না, আরো উল্টে বেড়ে যেত অস্থিরতা ঠাকুরের সামনে। এমনকি শাশুড়ি মাকেও বলতাম যে তুমি এই ধুনো ধূপ দিও না তো এখানে আমার ঘরে, তুমি অন্য কোথাও দাও। বাড়ির বউ তো, সে তার, মানে আমার বাড়িতে আমার শাশুড়ি মায়ের সরা রয়েছে, মানে 4 প্রজন্মের সরা আমার বাড়িতে এখনো অব্দি। আমি হচ্ছে 4 প্রজন্ম, 4 প্রজন্মের সরা কিন্তু আমার বাড়িতে রয়েছে, তাকে আমি পুজোই করতাম না। এরকম গেল। তো যাই হোক, তখন ওই গুরুদেবের জিনিসটা এলো। গুরুদেব বলল যে তুমি অন্য কারোর কাছ থেকে খোঁজ করো। আমার দিকে তাকালেন না, ফিরলেন না, কিছুই করলেন না। বললো যে তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে অতি শক্তিশালী, তোমাকে মারার জন্যই সে এসছে। তুমি এমন কারোর খোঁজ করো যে এই প্রেতটাকে সে তাড়াতে পারে, না হলে এই প্রেতটা তোমাকে ছাড়বে না, তোমাকে নিয়েই যাবে। তো এবার আমি বহুজনের সাথে খোঁজ খবর করেছি। এবার দেখো, যেখানেই যাই সেখানেই টাকার গল্প বলে। এবার আমি তো কোনো রোজগার করি না। রোজগার এখন হয়তো একটু কিছু সামান্য করি, কিন্তু তখন তো করতাম না। এবার যাদের কাছেই গেছি তারাই মোটামুটি 25,000, কেউ 40,000, কেউ 45,000 এরকম কিন্তু ধরিয়েছে। আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এবং তারপরে বলে না, ভগবানের যদি আশীর্বাদ থাকে, আমি একটুই আমি বলো নাম্বার 8 হচ্ছে আমার, 26 তারিখ জন্ম, নাম্বার 8। তুমি জানো শনিবারে জন্ম, পুরো মূলাংটা হচ্ছে আমার 8। হ্যাঁ, বুঝতে শনিবারে জন্ম। তো একটু মহারাজের হ্যাঁ, শনি মহারাজের হয়তো একটু আশীর্বাদ আছে। তো এই যেটুকু আমি খুঁজে পাই হচ্ছে তোমার একটা ইউটিউব চ্যানেল থেকেই, ওনার ইউটিউব না, অন্য একটা ইউটিউব চ্যানেলে, ওখান থেকে নাম্বারটা পাই। তখন জেঠুর সাথে কথা বলি। জেঠুর হয়তো কিছু মনে হয়েছিল আমার সম্বন্ধে। ওনার সাথে তো যাওয়া সম্ভব হয়নি, কারণ উনি বেনারসে থাকেন কিনারাম বাবার আশ্রমে। তো এটুকুও বলে দিলাম, কিনারাম বাবার আশ্রমেই থাকেন, নাম ভাম বলবো না কিছু জেঠুর। তো ওই জেঠুর সাথে যোগাযোগ হয় আমার তখন। জেঠু, বিশ্বাস করো, 1 টাকা, স্রেফ 1 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, এবং বলেছিল তোর যা যা আছে তোকে কিছু বলতে হবে না, তোর জীবনে যা যা ঘটেছে সব আমি বুঝতে পেরে গেছি। আমি কিন্তু কিচ্ছু বলিনি। তোর পেছনে কে আছে শুধু 2 দিন ভিডিও কল করে আমার বাড়িটা দেখাতে হয়েছিল এবং আমাকে দেখাতে হয়েছিল। উনি স্পষ্টই বলে দিয়েছে তোর পেছনে একজন প্রেত দাঁড়িয়ে রয়েছে, এবং সে আমাকে কটকট করে দেখছে রীতিমতো। তুমি ভাবো, আমাকে যখন বলছে, আমি ঘাড় ঘুরিয়ে দেখছি আমার পেছনে কিছুই নেই। আমি তখন কিন্তু আইপিএস এ যোগদান হয়ে গেছে আমার রীতিমতো। যোগদান করে আমি ছেড়ে দিয়েছি, যেহেতু তার বেবি হওয়ার সময় ছেড়ে দিয়েছিলাম। আমি বলছি এরকম হচ্ছে জেঠু? বলছে হ্যাঁ, তোর পেছনেই দাঁড়িয়ে রয়েছে এবং আমার দিকে কটকট করে তাকিয়ে রয়েছে। তোর রক্ত, এবং বিশ্বাস করবে না, আমার রীতিমতো পরে যখন সবকিছু হয়ে যায় না, আমাকে রক্ত দিতে হয়েছিল। মানে আমার রক্ত খেয়ে ফেলেছিল সে অর্ধেকটা। 31 কেজি, 31 কেজি থেকে, মানে আমার দিনে দিনে ওয়েটটা কমছিল। মানে এতটাই রোগা হাড় গিলে হয়ে গেছিলাম আমি। এবং তার উপর তো ওই অত্যাচার চলতেই থাকলো। বললো এ এ কিছু আমি করতে, জেঠুও বলছিল যে একে না, মানে যে বাড়িটায় তোরা রয়েছিস এই বাড়িটায় এমন ভাবেই কবজা করে রেখেছে, এ মানে এ বাড়ি থেকে ছাড়ানো খুব মুশকিল আছে। তোরা এক কাজ কর, তোরা বাড়িটা চেঞ্জ করে নে। তো রেন্টে ছিলাম, তো আমরা চেষ্টা করলাম যে যে একটা ফ্ল্যাট কেনার। তো এই সোসাইটির মধ্যে একটা ফ্ল্যাট কিনি। এবং জেঠু বলেছিল, আমাকে কথা দিয়েছিল, যেদিন ওই বাড়ি থেকে চলে যাবি, সেই মানে যেদিন যাবি সেই দিন তোকে এই অত্যাচারটা সহ্য করতে হবে।
তারপর থেকে আর কোনো অত্যাচার তোকে সহ্য করতে হবে না, তোর পুরনো প্রেমিককেই তোর কাছে আমি ফেরত দেবো। এবং যা কিছু করেছে ও কিন্তু নিজের থেকে কিচ্ছু করেনি, নিজের থেকে কিচ্ছু করেনি, ওকে দিয়ে করানো হয়েছিল। এবং বিশ্বাস করবে না, যাদের কাছে প্রথম ওই গুরুদেব আমাকে বলেছিল তোমার বাচ্চা আছে, আমি বলেছিলাম হ্যাঁ আছে, তখন বলেছিল ক্যাসে হুয়া। উনি কিন্তু আমাকে মুখটাও দেখেননি, বলেছিল ক্যাসে হুয়া। তারপরে যত কটা লোককে বলেছিলাম না, সবাই বলেছিল তোমার সন্তান হলো কি করে। এমনকি জেঠুও বলেছিল তোমার কি সত্যি ছেলে আছে, তুমি আমাকে দেখিও তো ছেলেটাকে। আমি তখন ছেলেকে দেখাই, সুস্থ সবল বাচ্চা। বলছে কি করে হয়, যে মানুষটা তোমাকে 368 বার ওষুধ খাইয়েছে, তোমার বরকে 230 বা 31 বার ওষুধ খাইয়েছে, সেখানে তোমাদের বাচ্চা হয় কি করে তোদের? ভাবতে পারছো কত মানে কত মহিয়সী মানুষটি সে, যাতে বাচ্চাই না হয়, যাতে আমাকে মেরে ফেলা যায়, সেই কারণে কিন্তু এত কিছু করা তার। এবং সে কিন্তু করিয়েছিল তোমার, বলে রাখি তার শ্বশুর বাড়িও কিন্তু আসামে, কামাখ্যারই একটা জায়গায়। সে করিয়েছিল মায়াঙের কোনো এক জায়গা থেকে, একদম খুব বৃদ্ধ একজন মানুষ, যাকে কিনা মোটামুটি টাকা পয়সা খাইয়েই করানো হয়েছিল এই কাজটা। সেই ঘটনা, সেই কাহিনীটাও আমাকে জেঠুই বলেছে, কোথা থেকে করিয়েছে, কে কিভাবে করিয়েছে, সবকিছু জেঠুই বলেছিল। জেঠু শিষ্যই ওখানে ছিল, আরো তো শিষ্য থাকে বিভিন্ন অঘরি ছাড়াও, তো ওই শিষ্য কিন্তু খবর দিয়েছিল। এবং জেঠু বলেছিল তোর ওপর যে ক্ষতিটা করতে চেয়েছে, দেখো ভাই আমি কিন্তু কোনো কারোর ক্ষতি করিনি আজ পর্যন্ত, জ্ঞানত অবস্থায় কারোর ক্ষতি করতে চাইনি। তো হয়তো ভগবান সেই কারণেই এতটা অত্যাচার, এতটা সবকিছু সহ্য করার পরেও আমাকে দাঁড় করিয়ে রেখেছে এই জায়গায়। মানসিক দিক দিয়ে বলো, শারীরিক দিক দিয়ে বলো, সব দিক দিয়েই তো ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তো জেঠু তখন বলেছিল আমি কিন্তু এর উল্টো চালান করব, তোর ওপর যা চালান করা হয়েছে সে উল্টো চালান আমি করব। অ্যাকচুয়ালি কি চালান করা হয়েছিল? কোনো প্রেতকে কি চালান করা হয়েছিল? প্রেত চালন করা হয়েছিল, এক তো তোমার প্রেত চালনা করা হয়েছিল এবং শুকনো বান মারা হয়েছিল। তার জন্য কি তুমি শুকিয়ে যাচ্ছিলে? শুকিয়ে যাচ্ছিলাম, সেটা জেঠুর কথায়, আমি তো জানি না এইসব বান ফান মারা কি জিনিস বা শুকনো বান কি জিনিস, এগুলো অতটা জানি না। কিন্তু জেঠু যেটুকু আমাকে বলেছেন যে তোর ওপর শুকনো বান এবং প্রেত চালনা করা হয়েছিল। এবং প্রেত চালনাটা অনেকেই বলেছিলেন যে তোমার উপর প্রেত চালনা করা হয়েছে। এবং সে তো প্রথম দিনই মানে প্রথম গুরুদেব মানে ওই আন্টির গুরুদেবই বলে দিয়েছিল যে পেছনে যে দাঁড়িয়ে আছে সেই তোমাকে খেয়ে ফেলছে। তো যাই হোক, উল্টো চালান করা হয় এবং বেশ কিছু মাস বাদে বোঝাই গেছিল, বলেই দিয়েছিল উল্টো চালান করলে যে তোর ক্ষতি করতে চেয়েছিল তার একটা না একটা কিছু ক্ষতি হবে, এবং যে করেছে তার তো ক্ষতি হবেই, খবর তুই পাবি। এবং তার কিছুদিনের মধ্যেই তার জীবনে একটা বিরাট ঘটনা ঘটে, তার স্বামী মারা যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো তার কিন্তু ক্ষতি হয় না, সে বলেছিল তার কিন্তু ক্ষতি হবে না, কিন্তু বাড়ির যে মানে ঊর্জাটা একটু কম রয়েছে বা রয়েছে তার কিন্তু ক্ষতি হয়ে যাবে, কারণ সে তো বাঁধিয়ে রেখেইছে শরীরটা। মহিষী নারীটি এত ভালো, নিজের শরীর না বাঁধিয়ে তো এইসব কাজ করতে পারবে না, তাই না? তারপরে তুমি দেখো, তারপরে তো মানে এই চালানটা উল্টো চালান হলো। উল্টো চালানের পরে অনেক মাস বাদে খবর পেলাম যে জেঠুই দিল ফোন করে যে জানিস তো যে তোর ওপর করেছিল, তাকে নাকি ঘরের মধ্যে বিভৎস অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া যায়। এবং এটা নিয়ে নাকি লেখালেখিও হয়েছিল। আমি জানি না, আমি কোনোদিন আসাম ফাসাম যাইনি, বলতেও পারবো না। তো এটা নিয়ে নাকি লেখালেখি হয়েছিল, ওখানে ওনার যে সন্ন্যাসী যারা মানে ওনার যে শিষ্যরা রয়েছে কামাখ্যাতে, তারাই নাকি এই খবরটা দিয়েছিল। বিভৎস অবস্থায় নাকি মারা যায় সে। কিরকম ভাবে মারা গেছিল? সে বলছে তার নাকি মানে বলছে যে মনে হচ্ছে না তাকে কেউ যেন খাবলে খুবলে খেয়ে নিয়েছে। বলছে তোকে আমি পুরোটা বলবো না, শুধু ধরে রাখ কোনো মানে কেউ যদি তোর মানে তোমার বডি থেকে কেউ যদি খুবলে খুবলে কিছু খায়, সেরকম বডি পাওয়া গেছিল। এবং এ নিয়ে নাকি প্রচুর লেখালেখি হয়েছে ওখানে। আমি জানি না সেটা কিভাবে লেখালেখি হলো না হলো, আমি তো যাইনি কোনোদিন আসাম, বলতেও পারবো না।
বন্ধ ঘরের মধ্যে কিন্তু পাওয়া যায়, এবং পচা গলা অবস্থায় পাওয়া যায়, বেরোচ্ছে না, যখন গন্ধ পাওয়া গেছে তখন গ্রামের লোকজন দরজা ভেঙে দেখে এই অবস্থা। মানে এই থেকে তোমার অঘোরী জেঠুর সাথে পরিচয় ঘটে। এই থেকে অঘোরী জেঠুর সাথে পরিচয়। এবার এনার নিজস্ব জীবনেও বেশ কিছু ঘটনা রয়েছে যেটা তুমি বলছিলে। হ্যাঁ, অনেক ঘটনা, যেহেতু অঘোরী মানুষ, দেখো এইসব ব্যাপারে তো ওনার অনেক জ্ঞান থাকবে। একটা রিসেন্টের ঘটনা বলেছে আমাকে। হ্যাঁ, রিসেন্ট ঘটনাটাই জানতে চাইছি। এক্স্যাক্টলি রিসেন্ট ঘটনাটা জেঠু হচ্ছে 2000, এই জাস্ট আগের বছরের ঘটনা, জুন মাসের ঘটনা। অঘোরী জেঠুর যে শিষ্য আছেন, তো শিষ্য এসে ওনাকে বলে, আচ্ছা এরকম কোনোদিন হয় যে আত্মা কোনোদিন, মানে জেঠুকেই জিজ্ঞেস করছে ওনার শিষ্য, আচ্ছা বলুন তো, আত্মা কোনোদিন খুনির জেল চায়? হ্যাঁ, বলছে এটা তো আমার কোনোদিন ধারণা ছিল না, বলছে এরকম এরকম কেস এসছে, কিন্তু সে কোনোভাবেই রাজি না, মানে আমি তার বাড়িতে আমি ঢুকতে পারিনি। তো বলছে কি ঘটনা? তো জেঠু আমাকে বলেছিল যে ঘটনাটা বলবি, যে যখন জামাইবাবু যখন শালার বেস্ট ফ্রেন্ড হয়, তখন তার নিজের দিদিকেও কিন্তু বেস্ট ফ্রেন্ডের জন্য তার নিজের দিদিকেও জেলে পাঠাতে বাধ্য হয়। তো এবার ঘটনাটা বলছি। প্রথম ঘটনাটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার ওই শিষ্যটি বলেছিল, শিষ্যটির কাছে কোনোভাবে ওই লখনৌ থেকে খবর আসে। তো লখনৌতে খবর আসে, উনি যান, গিয়ে দেখছেন একটা কলেজ পড়ুয়াটি একদম, উনি যখন প্রথম দেখেন ওকে, যখন ঢুকেছে বাড়ির ভেতরে, ওনার ঘরে কিন্তু ওই কলেজ পড়ুয়াটির ছেলেটির ঘরে কিন্তু ঢুকতে পারেনি, জাস্ট ওদের বাড়িতে ঢুকেছে। দেখছে ওই ছেলেটি একদম চোখ ওল্টানো, মানে ওর মণি কিচ্ছু নেই, মণি নেই, জাস্ট সাদা চোখের পাতা, মানে আমরা সিনেমাতে যেমন দেখি না সাদা চোখ, ওরকম সাদা চোখ হয়ে এরকম করে পুরো আমার দিকে দৃষ্টিটা, আমি ওর ঘরে ঢুকতে যাব, ওইখানটা আমার দিকে দৃষ্টি দিয়ে বলছে, আর কতজনকে আনবি তোরা, আমার কিছুই করতে পারবে না। এবার বিশ্বাস করবে না, মানে ইয়েকে বলছে, যে জেঠুকে বলছে, আমি যখন এটা শুনে আমার মন্ত্র জপ করতে শুরু করলাম, করতে করতে ওনা নিজে থেকেই বলছে, হঠাৎ করে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলো, নিজে থেকেই বলছে গায়ত্রী মন্ত্র। তুমি কোনোদিন শুনেছো? হ্যাঁ, মানে এটা শিষ্য বলছে, মানে যখন শিষ্য সামনে ঘটনাগুলো হচ্ছে, শিষ্য তখন জেঠুকে বলছে, শোনো গায়ত্রী মন্ত্র জপ করছে। বলছে কি রে, তুই কি ভেবেছিলিস তুই এই মন্ত্র বলে কি তুই আমাকে ভয় পাওয়াতে পারবি? আমি তোকে কোন ভগবানের কাছে নিয়ে যাবি, চল। এরকম করেই ডাইরেক্টলি বলছে যে কোন ভগবানের কাছে নিয়ে যাবি, চল আমি যাচ্ছি তোর সাথে। কার কাছে নিয়ে যাবি? ওকে আমি কোনোভাবেই ছাড়বো না, আগে আমার খুনিকে ধরি। মানে তুমি ভাবো, এরকম ভাবে বলছে, আমি তো শুনে হাঁ হয়ে গেছি যে আত্মা গায়ত্রী মন্ত্র জপ করছে, যেখানে আমরা জানি যে গায়ত্রী মন্ত্র জপ করলে কিনা আমাদের হয়, মানে জানি ভূতেরা ভয় পায়, সেখানে ভূত নিজে বা এন্টিটি নিজে বা সেই আত্মাটা, সেই জামাইবাবুর আত্মাটা নিজে কিনা গায়ত্রী মন্ত্র জপ করছে। তো যাই হোক, কেসটা বলছি তোমাকে, যাচ্ছি এরপরে। তো যেটু বললো, বা ইন্টারেস্টিং ঘটনা তো, ভূত আবার গায়ত্রী মন্ত্র জপ করছে, বা এন্টিটি এরকম ইয়ার্কির ছলে বলে না যে এন্টিটি আবার গায়ত্রী মন্ত্র জপ করছে, বলছে হ্যাঁ। তো যাই হোক, উনি চলে এলো, তো ওনার বাড়িতে যে বলা হলো যে আমার যে গুরুদেব আছে, মানে জেঠুর কথা বলা হলো, তার সাথে যোগাযোগ করা হবে এবং সে যাবে। তো যে জামাই, মানে জেঠু কথা বললো ওদের সাথে, কি হয়েছে ঘটনাটা হচ্ছে যে ওর বাড়িতে, মানে ছেলেটির বাড়িতে মা বাবা দিদি আছে। তো ওর মা বাবার বক্তব্য হচ্ছে, দিদি এই জাস্ট 2 মাস আগে তার স্বামী মারা গেছে, এবং স্বামী মারা যাওয়ার পর থেকেই ছেলে এরকম অস্বাভাবিক আচরণ করছে, ঠিক আছে? দিদিকে কোনোভাবে দেখতে পাচ্ছে না, দিদিকে গালমন্দ করছে, শুধু একটাই কথা দিদিকে বলে, যখনই হয় কখনো কর্কশ স্বরে বলে, এবং সেই গলার আওয়াজটা কিন্তু দিদির হাজবেন্ডের, মানে ছেলেটির দিদির হাজবেন্ডের।
এটাও মানে মা বাবা বলতে থাকে। তো বলছে কি করে মারা গেল আপনার মানে আপনার জামাই? তখন বলছে যে আমার জামাইয়ের জ্বর হয়েছিল, জ্বর বলতে জ্বর হয়েছে এবং তার সাথে বমি, পায়খানা শুরু হতে থাকে, হতে হতে খিঁচুনি দেয় শরীর। এর আগেও কিন্তু জ্বর, বমি, পায়খানা, খিঁচুনি দিচ্ছিল, কিন্তু আমরা যখন যাই তখন অত্যাধিক পরিমাণে খিঁচুনি এবং অত্যাধিক পরিমাণে জ্বর, 105-6 জ্বর, সে জ্বরও কোনোভাবে নামছে না এবং অতিরিক্ত বমি করা শুরু করলো। হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর আগেও ওকে নাকি 2-3 বার হসপিটালে, না 3-4 বারের বেশি হসপিটালে ভর্তি করা হয়েছে একই প্রবলেমে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সামান্য উন্নতি হওয়াতে বাড়িতে নিয়ে আসে ওর বউ নিজেই। এবার বলে রাখি, জামাইবাবুর বাড়িতে কিন্তু মা বাবা গত হয়েছেন, মা ছিল। দিদির বিয়ে হওয়ার কিছু মাসের মধ্যে বয়স্কজনিত কারণে মাও কিন্তু মারা যায়। ছেলেটির আর কেউ থাকলো না এবং দুঃসম্পর্কে জ্যাঠা জেঠি রয়েছে, অত সম্পর্কটাও তাদের মধ্যে ভালো না। এবং দিদির কিন্তু বিয়ে হয়েছে লখনৌ শহরের মধ্যেই। এবার যাই হোক, এরকম ভাবে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর আমরা যখন ছিলাম ওখানে, মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর মেয়েকে নিয়ে এখানে চলে আসি কাজকর্ম করার পর থেকেই, তারপর থেকেই এরকম অবস্থা ছেলের। ছেলে কিছুতেই আমার মেয়েকে দেখতে পাচ্ছে না, শুধু একটাই কথা বলে, আমাকে কেন মেরে ফেললে, আমাকে কেন মেরে ফেললে, আমার কি দোষ ছিল, কেন আমাকে মেরে ফেললে, শুধু এই কথাটাই বলতে থাকে। তারপরে ছেলেটি কোনো কিছু, খাওয়া দাওয়া, জল, সমস্ত কিছু বন্ধ করে দেয়। একটা মানুষ কি করে জল না খেয়ে বাঁচতে পারে তুমি ভাবো তো? না খেয়ে অনশন করেও থাকা যায়, কিন্তু জল না খেয়ে কি করে থাকবে তুমি? সেই ছেলেটি প্রায় 6 মাস হয়ে গেছে, 6 মাস ধরে কিন্তু ওই যেটুকু জল ওর মা বাবা জোর করে খাওয়াচ্ছে ওইটুকুই, কিন্তু নিজে থেকে যে জল, খাবার কোনো কিছু খাচ্ছে না। খাবার একদমই বন্ধ, শুধু লিকুইড একটু জোর করে খাওয়ালে খায় ছেলেটি, আদারওয়াইজ খায় না। ওই 6 মাস ধরে এই প্রবলেম চলে আসছে। বিভিন্ন মৌলবি, বিভিন্ন তান্ত্রিক, সমস্ত কিছু দেখানো হয়েছে। শেষ পর্যন্ত আপনার নাম্বারটা দিয়েছেন ওই গুরু, মানে ওই আপনার যে শিষ্য ছিল, তিনি আপনার সাথে যোগাযোগ করেন। তো বলছে ঠিক আছে আমি যাব। এবার জেঠু বলছে যেদিন আমি যাব সেদিন থেকে তুমি বিশ্বাস করবে না, মানে যেদিন আমি ঠিক করেছি যাব, একটা তো নির্দিষ্ট দিন থাকে, তো নির্দিষ্ট দিন আমি যাব বলেছি, ঠিক তার 1 সপ্তাহ আগে থেকে জেঠুর নানা প্রবলেম হতে শুরু করে। যেমন বাড়িতে জেঠু কিন্তু সংসারী, ঠিক আছে, জেঠুর মেয়ে আছে, তো মেয়ের দিক দিয়ে কখনো প্রবলেম হচ্ছে, কখনো জেঠিমার প্রবলেম হচ্ছে, কখনো জেঠুর মায়ের প্রবলেম হচ্ছে। 1 সপ্তাহ ধরে এই প্রবলেম চলতে থাকে। এবং যেদিন কাছে মানে যেদিন যাওয়ার দিন, সেই দিন বলছে যে আমি কোনোভাবেই যেন বাড়ি থেকে বেরোতে পারছি না, মানে আশ্রম থেকে বেরোতে পারছি না। সে মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, যেন কি মনে হচ্ছে বলতে, শরীরটা ভার হয়ে যাচ্ছে। আমার শরীর কিন্তু বাঁধানো রয়েছে, তাও মনে হচ্ছে আমার শরীরটা ভার হয়ে যাচ্ছে, থাক আজকে ছেড়ে দিই, গাটা ম্যাচ ম্যাচ করছে, এরকম অবস্থা। তো যাই হোক, শিষ্য করে নিজের একটা যেহেতু কাজের কথা রয়েছে, তো উনি যান ওখানে। এবার জেঠু বলছে যে আমি তো ওখানে পৌঁছানোর মধ্যে আমার তার মধ্যে 2 বার গাড়ির টায়ার বাস্ট হলো, জ্যামে পড়লাম, ঠিক আছে, জ্যামে পড়লাম, টায়ার বাস্ট হলো। যে আমার যে শিষ্য ছিল সে হঠাৎ করে বমি করতে শুরু করলো, সারা রাতটা সে বমি করতে করতে যায়, যতক্ষণ সে না বাড়ি পৌঁছেছে ততক্ষণ অব্দি বমি করতে করতে যায়। তাকে ওষুধ দেয়া হয় ওষুধের দোকান থেকে, মানে যত রকম বিপর্যয় আসতে পারে, তাকে ওই বাড়িতে ঢুকতে দেয়া হবে না, ঠিক আছে। তো এবার বলছে জেঠু তো বলছে আমরা কোনো রকমে রাত্রির বেলা ওই বাড়িতে ঢুকলাম, এই বাধা বিপত্তি কাটাতে কাটাতে, বুঝতেই পারছি সে করছে। তার মধ্যে যখন আমাদের টায়ারটা 2 বার টায়ার ফেটে গেছিল, 2 বারের মধ্যে 1 বার যখন টায়ার ঠিক হয়ে চলেছে, আর একটার যখন বাস্ট করেছে, তখন ফোন আসে যে ছেলে নাকি ওই দেয়ালের ওপর, মানে এই যে স্পাইডারম্যানরা যেমন দেয়ালের ওপর উঠে রয়েছে না, উঠে যায়, ওখান থেকে উঠে দিদির দিকে না বলছে আয় আয় তোকে আমি নিয়ে যাব, তোকে না নিয়ে শান্তি নেই, তুই আমাকে মেরেছিস না, এবার তোকে মারবো, এরকম করে ওই দেয়াল থেকে ঝুঁকে পড়ে এরকম নাকি ওর দিদিকে বলছে।
আমি বলছি মানেটা কি বলছো জেঠু? বলছে হ্যাঁ, ওর মা বাবা এই কথাটা বলছে। তুমি ভাবো, একটা কলেজ পড়ুয়া সে দেয়ালের ওপর কি করে চড়বে, কি করে চড়বে? তুমি ভাবো সেই জিনিসগুলো। সে দেয়ালের ওপর চড়ে এরকম উঁকি মেরে ওর দিদিকে বলছে আয় আয় তোকে নিয়ে যাব সাথে করে, তুই আমাকে মেরেছিস এবার তোকে নিয়ে যাব। এবার বলছে জেঠু বলছে যে আমি বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো, যে ফোনটা স্পিকারে দিন, আমি একটা মন্ত্র চ্যান্ট করছি, করতে হয়তো ও কিছুটা শান্ত হবে। তো চ্যান্ট করতে 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 প্রায় আধ ঘন্টা বাদে ছেলেটি আপনা থেকে নিজে নেবে আসে, নিচে নেবে এসে ও খাটের একদম লম্বা হয়ে টান হয়ে শুয়ে পড়লো একদম। আর কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কিছু নেই। তো এবার বললো যে আপনার মেয়েকে এক কাজ করুন, আপনার মেয়েকে আমরা যতক্ষণ না পৌঁছাই ততক্ষণ অবধি আপনার মেয়েকে ওই বাড়িতে আসতে দেবেন, আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, অন্য কোথাও রাখুন, আমরা যখন আসবো তখন নিয়ে করবেন। তো এবার জেঠু তো ওই বাড়িতে যায়, বেশ রাত হয়ে গেছিল, যেহেতু এত বাধা বিপত্তি কাটিয়ে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছিল। জেঠু যখন এসছে তখন বলছে ও কোথায়, ছেলেটি কোথায়? ছেলেটি বলছে ওখানে আপনি যে সেই যে মানে শোয়ালেন ও আর ওঠেন। বলছে ঠিক আছে। প্রথমেই জেঠু কি করলো, বললো আমি প্রথমেই কি করলাম, প্রথমে পুরো বাড়িটা বাঁধিয়ে দিলাম, ঠিক আছে, প্রথমে বাঁধিয়ে দিল। এবং ওই সামনেটা না উনি কিছু ছাই মতন, ওই ঘরের সামনেটা উনি ছাই মতন কিছু ফেললেন। এবার ফেলে বলছে আপনারা বাইরেই থাকুন, আমি ঘরের ভেতর যাচ্ছি। এবার ঘরের ভেতর গেল, ঘরের ভেতর গিয়ে জেঠু মাথায় হাত বোলাচ্ছে, বলছে বাবা তুই কে, আমি তোর মুখ থেকে শুনতে চাই। দেখো সব সময় যে খারাপ ব্যবহার করতে হবে তার তো কোনো মানে নেই। তুই কে, এ এত ছোট বাচ্চাকে ধরেছিস কেন? এবার জেঠু বলছে আমি তোর মাথার ওপর এইখানটা কাঁচা মাথায় হাত বোলাচ্ছি। ও জাস্ট এই কথাটা শুনে সোজা শটাং উঠে বসলো খাটের, মানে সে পুতুলদের মতন হয় না, রোবটের মতন টান টান হয়ে সোজা সিদ্ধারা করে বসে ঘাটটা জাস্ট এরকম ঘোরালো আমার দিকে। আমি ওর ডান দিকে বসেছিলাম, ডান দিকে ঘাটটা ঘোরালো, পুরো চোখের পাতা ফাতা মানে চোখের যে মনি ফনি কিচ্ছু নেই, পুরো ওল্টানো সাদা, আমার দিকে তাকিয়ে বলছে আমি সব বলবো, আমি জানি তুই আমাকে সবকিছু ইয়ে করতে পারবি, মানে তুই আমাকে মুক্তি দিতে পারবি, কিন্তু আমি তো এত সহজে মুক্তি নেব না, আমি আমার খুনিকে জেলে দেব, তবে আমি গিয়ে তোমার মুক্তি নেব তোমার কাছ থেকে। তখন বলছে যে কিসের জন্য, কাকে জেলে পাঠাতে যাস? বলছে কেন আমার বউকে। বলছে তোর বউকে, তুই আগে বল তোর বউকে। বলছে কেন, এই বাড়ির মেয়ে। এবার বলছে সে কি, তখন জেঠু জিজ্ঞেস করেছে সে কি করেছে। তখন বিকট ভাবে হাসছে ছেলেটা হঠাৎ করে, মানে তার আগে কিন্তু গুরুগম্ভীর ভাবে এরকম শর্টকাটে জবাব দিচ্ছিল, যা কোয়েশ্চেন করছিল তার উত্তর দিচ্ছিল, কিন্তু তারপরে যেই বলল যে তখন হাসতে শুরু করলো, যে হাসতে হাসতে তখন বলছে আরে বলবো বলবো, এরকম করে বলছে জেঠু আমাকে ঠিক এরকম ভাবে বলেছে, বলবো বলবো, এত তারা কিসের, এখনো তো রাত বাকি আছে, আগে পুলিশকে খবর দে, পুলিশকে নিয়ে আয়, পুলিশ আসলে তবে আমি বলবো, পুলিশের সামনে সবকিছু বলবো। এবার তুমি ভাবো পুলিশ কি করতে আসবে, তাই না? পুলিশ কোনো কিছু, পুলিশ তো আর মামার বাড়ির আবদার না যে আমি ডাকলাম পুলিশ চলে আসবে, কিছু তো অঘটন ঘটবে তারপর তো পুলিশ গিয়ে আসবে, তাই না? পুলিশ তো এমনি এমনি আসবে না তোমার বাড়িতে। তো যাই হোক, তো সে তাকে যতই বলা হচ্ছে তুই আগে আমাকে বল কি হয়েছে, তারপরে আমরা পুলিশে ডাকবো, সে কোনোভাবেই মুখ খুলছে না, তার একটাই কথা আগে পুলিশকে ডাক, তারপর আমি যা বলার বলবো। ততক্ষণ কিন্তু ওরকম চোখ সাদাই হয়ে রয়েছে তার, তার কোনো অস্বাভাবিক নেই, সে উঠে বসে ঘাটটা এলিয়ে বলছে তুই আগে পুলিশকে ডাক। এবার যাই হোক জেঠু বাইরে বেরিয়ে আসে, জেঠু বাইরে বেরিয়ে এসে বলছে আপনাদের চেনাশোনা কোনো পুলিশ অফিসার আছে কিনা জানাশোনা। তো তখন বলেছে হ্যাঁ আছে। তো ওর মারফতেই পুলিশ স্টেশনে জানানো হয়, পুলিশ আসে বাড়িতে, পুলিশ এসে পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। মানে তুমি ভাবো না, একটা ছেলে যার চোখের মনি, যে তো স্বাভাবিক, আমরা সাধারণত এইগুলো কি বলতো টিভিতে সিনেমাতে ভূতের সিনেমাতে দেখি, পুরো চোখটা সাদা,
এরকম টান টান হয়ে উঠে বসে আছে, উঠে বসে এরকম সেই রোবটের মতন এপাশ ওপাশ দুলছে। এগুলো তো সাধারণত আমরা আহ, মানে ইয়েতে দেখি, তাই না, সিনেমাতে দেখি। পুলিশেরও চক্ষু চড়ক গাছে, এরকম তো বাবার জন্মে তারাও দেখেনি। তারাও সত্যি কথা বলতে আমরা এরকম দেখিনি, তারাও দেখেনি, তারা তো বিশ্বাসই করবে না। এবার যখন দুজন পুলিশ এসছে, পুলিশ আসার পর ওর সামনেই এবার বলছে, পুলিশগুলোকে ঘরে ঢোকা, বাইরে থেকে কি চিৎকার করে করে বলবো নাকি? এরকম করে বলছে যে পুলিশগুলোকে ঢোকা, বাইরে থেকে জোরে জোরে চিৎকার করে করে বলবো নাকি? তো পুলিশরাও যেতে ভয় পাচ্ছে। তখন যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে ব্যাপারটা, বলছে সেটা তো আমিও জানি না ঠিক, আপনাদের সামনেই যা বলার বলবে, চলুন, আপনাদের কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না, আমি তো আছি, চলুন। তো তিনজনে মিলে, দুটো পুলিশ আর জেঠু মিলে ওনার সামনে যায়। তারপরের থেকে উনি শুরু করেন, মানে ওই জামাইবাবু শুরু করেন। সে মেয়েটিকে বিয়ে করে, ওর মেয়েটির আগে নাকি একটা প্রেম ছিল। ওই একই প্রবলেম, কাস্টের প্রবলেম জন্য তার মা বাবা মেনে নেয়নি বলে এই ছেলেটির সাথে বিয়ে দেয়। কিন্তু এই ছেলেটির সাথে বিয়ে দিল, মেয়ে যদি, বউ যদি পরকিয়া করে তো তখন তো সে তো একদিন না একদিন তো ধরা পড়বেই সে, তাই না, যতই সাবধানতা অবলম্বন করুক না কেন, একদিন তার চোখে ধরা পড়েছে। এবং সে যখন প্রচন্ড মানে বলে যে তোমার মা বাবাকে সমস্ত কিছু জানিয়ে দেবো, তা যদি তুমি আমাকে নাই ভালোবেসে থাকো কেন বিয়েটা করলে, এ নিয়ে একদিন অশান্তি চরমে ওঠে। তারপর থেকেই ছেলেটির নাকি শরীর খারাপ হতে শুরু করে, তার দিন দুয়েকের মধ্যে থেকে। ওরকম হঠাৎ হঠাৎ করে খিঁচুনি হয়, তার সাথে বমি, তার সাথে অসম্ভব রকমের জ্বর। এবার ছেলেটির নাকি মনে হতে থাকে এই ঘটনাগুলো সমস্ত কিছু ওই যে ছেলেটিকে পজেস করেছে, ওই ছেলেটি কিন্তু জামাইবাবুর কথাতে বলছে, ছেলেটির গলায় কিন্তু বলছে না, জামাইবাবুর ভয়েসে বলছে। তো একদিন খুব অসুস্থ হয়ে পড়ে যখন, ও তখন হসপিটালে দেয়। হসপিটালে দেওয়ার পরও না তেমন ভাবে কোনো সুরাহা হচ্ছিল না ছেলেটির মধ্যে, কোনো সুরাহা হচ্ছিল না। তো যাই হোক, একটু যখন বমির ভাবটা কমে, তো কতদিন আর হসপিটালে থাকবে, তারও তো কাজ রয়েছে। তো সে বাড়িতে চলে আসে তাকে, এবং তাকে দ্বিতীয়বার, প্রথমবার তো তাকে ছেড়ে দেওয়া হয়, দ্বিতীয়বার যখন আবার অসুস্থ হয়, দ্বিতীয়বার তো জোর করে হসপিটাল থেকে তার বউটাকে নিয়ে আসে বাড়িতে। না, এত পয়সা খরচ হয়ে যাচ্ছে, তার একটাই বক্তব্য, তার এত পয়সা খরচ হয়ে যাচ্ছে, তোমাকে হসপিটালে থাকতে হবে না। তো তাকে নিয়ে আসা হয় বাড়িতে। যত দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর, প্রথমবার তো কিছুটা কিওর হলো, তার দিন এক সপ্তাহের মধ্যে আবার কিন্তু দ্বিতীয়বার অসুস্থ হলো, দ্বিতীয়বারে হসপিটালে দেয়া হলো, জোর করে বাড়িতে নিয়ে আসা হলো। তারপর থেকেই তার ডিটোরিয়েট করতে থাকে এবং অসম্ভব পরিমাণে সেই একই খিঁচুনি, সে খিঁচুনি বমি, খিঁচুনি বমি, সে যা ওষুধ দেয় সেরকমই চলতে থাকে। তো তার মনে না, তার অসুস্থতার মধ্যেও, এতটা অসুস্থতার মধ্যেও তার মনে হয়েছিল তাকে কিছু খাওয়ানো হচ্ছে। তো সেই কারণের জন্য না, ও কিন্তু লুকিয়ে লুকিয়েও শ্বশুর শাশুড়িকেও জানায় কথাটা। সে কিন্তু শ্বশুর শাশুড়িকেও জানায় যে এরকম এরকম ব্যাপার, সমস্ত কথা জানায়, এবং শ্বশুর শাশুড়ি ঠিক করে যে জামাইয়ের বাড়িতে যাবে। তো জামাইয়ের বাড়িতে শ্বশুর শাশুড়িরা যায়, এবং জামাইয়ের এই অবস্থা দেখে তৃতীয়বারের জন্য আবার হসপিটালে ভর্তি করা হয়। তো তখন মেয়ের বলছে যে মানে ওই এনটিটিটা বলছে যে মেয়ের তখন উগ্র মূর্তি, কেন মা বাবা তাকে হসপিটালে ভর্তি করলো। সে মা বাবাকে যা তা বলছে, সে মেয়ের ব্যবহারে, মা বাবার যে মেয়ের আচরণটাই মা বাবার কাছে অস্বাভাবিক লাগছে, যে মেয়ে এরকম কেন করছে। এবার দেখো, যে বারবার একই হসপিটালে ভর্তি হচ্ছে, এই নিয়ে 3বার, সেখানে স্বাভাবিক ব্যাপারে হসপিটাল আলাদের, ডাক্তারদের একটু স্বাভাবিক সন্দেহ জাগে যে বারবার একই কেন এই পদ্ধতি, মানে একই সিমটমে কেন ভর্তি হচ্ছে একই মানুষ, তাই না, স্বাভাবিক। এবার না, যখন তৃতীয়বার যখন অসুস্থটা হয়ে যায় এবং খুব বাড়াবাড়ি হয়ে যায়, তার বমি তো কোনোভাবে আটকানো যায় না, জ্বরটাও নামানো হয় না, আস্তে আস্তে না কি হয়, ওর মাল্টি অর্গান ফেলিওর হতে শুরু করে এবং তার কিন্তু মৃত্যু হয়। এবার যখন আনন্যাচারাল ডেথ, একই পদ্ধতিতে এরকম ভাবে অর্গান গুলো নষ্ট হতে হতে মারা গেছে, তখন কিন্তু হসপিটাল আলারাই কিন্তু পুলিশে ফোন করে
পুলিশ আসে, যে এরকম একটা অস্বাভাবিক এরকম এরকম ঘটনা সমস্ত কিছু জানায় পুলিশ আসে। পুলিশ এসে তো বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়ে কোনোভাবেই রাজি নয় বডি পোস্টমর্টমের জন্য। সে মানে পায়ে ধরে হোক, হয়তো কিছু পয়সাও খাওয়ানো হয়েছিল ওখানে, পয়সা দিয়েই হোক যা করে হোক পোস্টমর্টমটাকে আটকে দেয় এবং বডি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর তোমার দাহ কার্য সম্পন্ন হয়। দাহ কার্য করার পর যেহেতু এরকম কাজকর্ম হয়, সমস্ত শ্রাদ্ধ করার পর তারা কিন্তু বাপের বাড়িতে মেয়েকে নিয়ে চলে আসে। সেই পর থেকে ও বলেছিল যে আমার যে কষ্টটা, আমি এদের ছেলে, তখন জেঠু বলছে যে তুই তো সবকিছুই বললি, এত কিছু বললি, তাহলে তুই তো তোর বউকেই ধরতে পারতিস। বলছে না, আমার বউকে ধরতে পারতাম না, আমার বউ আর একজনের কাছ থেকে তার দেহটা বেঁধে এনেছে। আমি ওকে কিন্তু মারা যাওয়ার পর পর তোমরা ওই মেয়ে আমার বউকে জিজ্ঞেস করে দেখো, আমি কিন্তু ওকে স্বপ্ন দিতাম, দেখা দিতাম, সেই ভয়েই তো আমার বউ অন্য একজনের কাছ থেকে গিয়ে শরীরটা বেঁধে এনেছে, যার জন্য আমি তো ঢুকতে পারছি না। আর এর ভাইয়ের শরীর তো কোনো বাঁধন নেই, যার জন্য এর শরীরে আমি ঢুকতে পেরেছি। তুমি ভাবতে পারছো এই কথাগুলো বলছে এবং পুলিশের সামনে কথাগুলো হচ্ছে। তো যাই হোক, তো পুলিশের সামনে এই কথাগুলো হচ্ছে, পুলিশও অবাক হয়ে শুনছে যে এ আবার হয় নাকি, যে কি বলছে। তখন পুলিশও বলছে এর কি মানে মাথা ফাতার কোনো গন্ডগোল? বলছে না না, একে পজেসই করেছে, পজেসের জন্যই কিন্তু এই কথাগুলো বলছে। এবং এই মানে এই এন্টিটিটা কিন্তু ওর এন্টিটি নয়, মানে ওর জামাইবাবুর এন্টিটি বলছে। বলছে এ আবার কি করে হয়, মানে ওদের বিভিন্ন মানে অদ্ভুত লাগছে ব্যাপারগুলো পুলিশের কাছে, তারা তো বিশ্বাস করেই না। দেখো, অনেকে এই ব্যাপারগুলো বিশ্বাস করতে চায় না, যদি না নিজের জীবনের সাথে না ঘটে বা নিজের চোখে না দেখা হয়, এগুলো কেউই সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না। যাই হোক, এবার তখন বলে তার জন্য এই ছেলেটিকে ধরেছি, আর এর ভাইকে আমি নিয়ে যাচ্ছি, কারণ আমি ওখানে তো একা হয়ে রয়েছি, বউয়ের সাথে তো আমার তেমন মিল হলো না, আর এই ভাইয়ের সাথে আমার খুব ভালো বন্ধু, এই ভাই তো আমার আপন ভাই, নিজের ভাইয়ের থেকে অনেক বেশি আপন, তাই আমি একে নিয়েই যাব এবং আমার বউকে বুঝিয়ে দিয়ে যাব। মানে নিজের কাছের কেউ যদি কাউকে কেড়ে নেওয়া হয় জোর করে, তাহলে তার কেমন লাগে। মানে খুবই সাংঘাতিক বিষয়টা, হ্যাঁ, খুবই সাংঘাতিক। তুমি ভাব, মানে এইগুলো হচ্ছে। আমি বলছি জেঠু এগুলো সত্যি হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে, এবং পুলিশরাও তোর মতন বলছে, পুলিশরাও তোর মতন এরকম অবাক হয়ে শুনছে ব্যাপারগুলো যে এইগুলো হয়। এবং যথারীতি তারপরে তো ওই এন্টিটি বললো যে মানে ওই জামাইবাবুই বললো যে বউকে ডাকা হোক, এবং তার বউকে ডাকা হলো, সেই দিদিকে ডাকা হলো। দিদিকে যখনই ডাকা হলো তখন বলছে কিরে এবার বলে দে, তুই যা যা করেছিস, কিভাবে মেরেছিস আমাকে, তিলে তিলে কি খাইয়েছিলিস, বল এবার কোথা থেকে জোগাড় করেছিলিস, নিজের মুখে স্বীকারোক্তি দে। দিদি তো ভয় পেয়ে গেছে। দিদি বলছে না, আমি কিছু করিনি। প্রথমে তো স্বীকারোক্তি কোনোভাবেই করতে চায় না। তো তখন বলছে তুই স্বীকারোক্তি করবি না, তবে দেখ আমি কি করি। বলছে বিশ্বাস করবে না, ছেলেটা তো খাটে বসে বলছিল, ছেলেটা না বসে বলছিল তো একদম স্থির হয়ে সোজা হয়ে সেই রোবটের মতন পাটা ছড়িয়ে একদম সোজা হয়ে বসে রয়েছে, সোজা হয়ে বলছে কথাটা। ওকে না পুরো শূন্যে ভাসিয়ে দিল, শূন্যে ভাসিয়ে দিয়ে না ঠিক মনে হলো ওর পেছনের চুলটা ধরে কেউ যদি সজোরে গিয়ে দেয়ালে ধাক্কা মারলে যেরকম হয় না, যে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া, ওরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে, ফেলে দিল ছেলেটাকে। বলছে জেঠুর সামনে, জেঠু বলছে এরকম ধরলো, শূন্যে তুলে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। তখন আবার কি ছুঁড়ে ফেলে দিয়ে আবার বলছে কিরে বলবি না আরো অত্যাচার দেখা বাকি আছে, শেষ নিঃশ্বাসটা ফেলে তবে কি স্বীকার করবি আমাকে পেরেছিস, এরকম করে বলছে। তুমি ভাবো, ওর যে লেগেছে তাও কিন্তু না, ও যে হাওয়াতে লেগে গেছে, দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে বসে আবার এইসব কথাগুলো দিদিকে বলছে যে বল এবার ওর দিদিকে তখন বলছে যে দেখো তুমি যাই কিছু করে না থাকো,
তুমি কিন্তু সত্যিটা স্বীকার করে নাও, কি করেছো তোমার বরের সাথে, তোমার হাজবেন্ডের সাথে কি এমন করেছো। তখন বলছে বল বল, তখন ও পাশ থেকে বলছে বল বল আমাকে পারদ খাইয়ে মেরেছিলিস তিলে তিলে। আচ্ছা আচ্ছা, স্লো পয়জনিং তখন করেছিল। স্লো পয়জনিং করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে দিদিটা স্বীকার করে নিজের মুখে, বলে যে ওই যে আমি, হ্যাঁ আমার এটা শুধু আমি না, আমার প্রেমিকও এর সাথে যুক্ত রয়েছে, ওকে আমি কোনোদিনই ভালোবাসতে পারিনি। তো বলেছিল যদি ভালো না বাসতে পারলে তাহলে তুমি এই ছেলেটার জীবন নষ্ট করলে কেন, তোমার আর কোনো প্রয়োজন ছিল না তাই না, তুমি ডিভোর্স দিয়ে দিতে পারতে। তখন বলেছিল ডিভোর্সের কথা বললেও এই স্বামী নাকি রাজি ছিল না, স্বামী রাজি ছিল না ডিভোর্স দেওয়ার পক্ষে। তো যাই হোক, এটাই হয়তো ওর সলিউশন হলো। সলিউশন মনে হয়েছিল যে ধীরে ধীরে ওকে মেরে ফেলবো যাতে কেউ সন্দেহ করতে না পারে, তো সেইভাবেই ও মেরেছে। তো ওই ছেলেটি তারপরে তো নিজের মুখে স্বীকারোক্তি করে এবং অ্যারেস্টও হয়, কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তাকে। তারপরে যেদিন অ্যারেস্ট করে, মানে সেই দিনই তো অ্যারেস্ট করা হয়, তার কিছুটা পরে কিন্তু ও আপনি আপ অজ্ঞান হয়ে যায়, মানে জেঠুকে কোনো কাজই করতে হয়নি এখানে, এই যজ্ঞ করা ইয়ে করা সেই করা কিচ্ছু করতে হয়নি, ওকেও অ্যারেস্ট করায় এবং ওর ভাইয়ের বডিটা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে, মানে ভাই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং বলছে যখন ওই এনটিডিটা বেরিয়ে গেল না, ওর যে বন্ধ জানলা ছিল, তো ওই জানলা দুটো পুরো গ্রিল ভেঙে বেরিয়ে গেল, মানে এতটাই শক্তিশালী এনটিটিটা। বলছে গ্রিলের জানলা, ওই গ্রিলটা ভেঙে বাইরে দামাশ করে পড়লো, বন্ধ ছিল, গ্রিল ভেঙে জানলার কপাট ফপাট নিয়ে সব নিয়ে চলে গেল হাওয়াটা, মানে যেটুকু কিন্তু তেমন কোনো খাটনি করতে হয়নি। সাংঘাতিক তারপরে ঘটনা শেয়ার করবে, সাংঘাতিক তারপরে ঘটনা। জেঠু হ্যাঁ, তারপর জেঠু ওর দেহটা বাঁধিয়ে দেয় এবং ছেলেটি যেহেতু এত মাস কিছু খায়নি, স্বাভাবিক তাকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়। যাই অ্যাডমিট করার পর বেশ কিছুটা মানে সুস্থ হওয়ার পর বাড়িতে আসে এবং তার তো কিছুই মনে থাকে না, সে যখন দিদির খোঁজ করতে থাকে, দিদিকে বলা হয় এরকম এরকম নিয়ে গেছে, পুলিশ কেস হয়ে গেছে, এবং সে কিন্তু এখনো অব্দি জেলেই রয়েছে, এখনো তার কোর্টে কেস চলছে এবং সে কিন্তু বেল ফেল পায়নি কোনো। বুঝতে এবং সে পারছি। নিজেও বলেছিল যে কোথা থেকে জোগাড় করেছে, কোন দোকান থেকে ইয়ে করেছে, সে নিজে মুখে স্বীকার করে নিয়েছিল। তো কেমন লাগলো একটু বলো আমাকে, মানে আমার তো বেশ অদ্ভুত কাহিনী অদ্ভুত লেগেছিল। মানে এরকম টাইপের ঘটনা খুব সচরাচর কিন্তু শোনা যায় না। আর তুমি যেরকম ভাবে বললে মনে হচ্ছিল যে ঘটনাটা না ভিজুয়ালাইজ করা যাচ্ছে। থ্যাংক ইউ অমৃতা ঘটনাটা শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি তোমার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে ঘটনাগুলো রয়েছে আরো ঘটনা বলবো, অবশ্যই বলবো। এগুলো আস্তে আস্তে আমরা শেয়ার করব। থ্যাংক ইউ অমৃতা। ঠিক আছে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে